বটু, অয়ন প্লিজ, মানে রিয়া যে কথাটা বলছে সেটা কিন্তু একেবারে আনজাস্টিফাইড নয়। আমাদের পাড়ায় একটা সম্মান আছে, তোর বাবাকে সবাইকে মানে সবাই ওনাকে চেনে, সম্মান করে। তো আমাদের সম্মান রাখার জন্যে মেয়েটির ওয়্যার অ্যাবাউটস তো আমাদের জানা দরকার না? মেয়েটি কোথা থেকে এসেছে এই প্রশ্নগুলো না জানলে তো। না না, তুমি তুমি ঠাকুরপোর সঙ্গে কথা বলো যে মেয়েটি সম্পর্কে আমরা কিচ্ছু জানি না, তাকে ওইভাবে বাড়িতে তো অ্যালাউ করা যায় না। তারপর বাড়িতে যেরকম একটার পর একটা ঘটনা ঘটছে, ইটস নট পসিবল। আমি এই প্রেসক্রিপশনটা লিখে দিলাম, ওষুধগুলো সব কিনে সময় মতো খাওয়াবেন কেমন? আর এই কয়েকটা টেস্ট করতে লিখে দিলাম, টেস্টগুলো কিন্তু অবশ্যই করাবেন, ঠিক আছে? আজকালকার ডাক্তারদের এই এক অভ্যাস হয়েছে, নিজেরা কিছু বুঝতে পারে না তো সমস্ত টেস্ট করাবে, লাগুক না লাগুক। এবার খরচাটা ভাবো, বিরাট খরচার ধাক্কা। বলি নতুন বৌমাকে বলো না যে ও দাদাদের খবর দিতে। খবর তো দেবো, সব ঠিক আছে, কিন্তু হুট বললেই তার পুট করে চলে আসতে পারবে না। যেহেতু এই দুবাই থেকে এসেছে বললেন, তাই অন্য কোনো ধরনের জীবাণুবাহিত রোগও হতে পারে। আমি তখন থেকে বলে যাচ্ছি যে ওদের বাড়ির লোককে একটা খবর দাও, দাদাদের খবর দাও, বৌদিরা আসুক। উফ, কেউ কথা শোনে যদি। এই রাজু, পুলুকে ফোন নাম্বারটা দে না, তোর কাছে আছে না ফোন নাম্বার ওদের বাড়ির? দে, ফোন করুক। এই পুলু, ফোন কর, ফোন করে দাদাদের আসতে বল, বল সামলে নিতে এসে। আমরা কি করে, আমরা তো অত আপন নয়, বুঝতে পারছিস তো, বোনের শ্বশুর বাড়ির লোক। ও বাবা, তারপর আবার কি সব রোগ বাবা, বাবা একটু দেখ না, দুবাই ঘটিত রোগ। দিচ্ছি দাঁড়াও। দে, আমি কথা বলছি, দে। না না প্লিজ, ওদের বারণ কর, আমার দাদা বৌদিকে যেন না ফোন করে। আমি ফিরে এসেছি শুনে ওরা কেউ আসবে না। দাদা বৌদি তো কবেই আমাকে ত্যাগ করেছে। ওদের কাছে আমি তো অনেক বড় অন্যায় করেছি। কি এমন অন্যায় করেছো? সে আমার নতুন বৌমা বলেছে আমাকে, একটি ছেলেকে ভালোবেসে তুমি চলে গেছো, ওদের কথা শোনোনি, তেমন তো আকচারি হয়। সেটা তো এত বড় অন্যায় নয় যে তুমি একবারে মরতে বসেছো, তোমাকে দেখতে আসবে না, তাই না? আর মায়ের পেটের ভাই বোন, এ কি এত সহজে সম্পর্ক ফেলে দেওয়া যায়? না না না, তুমি ফোন করো। আচ্ছা, আমরা ফোন করে দিচ্ছি, ওরা ঠিক আসবে। এইভাবে দায়িত্ব এড়ানো কি ঠিক বলো? না না না, ওষুধগুলো ঠিক মতো খাওয়াবেন কিন্তু, হ্যাঁ? আর ওই টেস্টগুলো অবশ্যই করিয়ে নেবেন। হ্যাঁ, রাজু তুই এখানে থাক, তুই এখানে থাক, আমি আর পুলু যাচ্ছি। আমি যাই। আরে মম, এগুলো কি শুনলাম? টিয়ার ইলেকট্রিক শক লেগেছে। মম, কি ব্যাপার? বাইরে সব ব্যানার ট্যানার গুলো খোলা দেখলাম, মানে টিয়ার ডে কেয়ারটা কি একদিনই তাহলে বন্ধ হয়ে গেল? আবার কি? আমি তো তোমাদের আগেই বলেছিলাম, যদি বাচ্চাগুলোর কিছু হয়ে যেত তাহলে তো কেলেঙ্কারি হয়ে যেত না? এক্স্যাক্টলি। আরে বাবা, দোষটা তো ওই রাজুদেরই, তাহলে ঘটা করে এত পুলিশ ডেকেছে কেন? না না, ভালোই হয়েছে, পুলিশ ডাকুক, পুলিশ এসে আসল কালপ্রিটকে খুঁজে বের করুক তাহলে। অয়ন, টিয়া ঠিক আছে তো? ওর কোনো প্রবলেম হয়নি তো? আরে বর্দি ভাই, টিয়ার কথা ছাড়ো, তার থেকে আরো অনেক বড় প্রবলেমে সাহায্য হয়েছে। আবার কি প্রবলেম? আরে টিয়ার সেই দিদি যে দুবাই পালিয়ে গেছিল, সে আবার বাড়িতে ফিরে এসেছে। এসেই নাকি অসুস্থ হয়ে পড়েছে। আস্তে 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 বস। বলছি, ও মেয়ে, এই বিপদে আপদে আপনজনের এই ভরসা, বুঝেছো? তাই বলছি, এই সময় তোমার দাদারা আসলে। বিশ্বাস করুন, আমার না কাউকে লাগবে না। আমি শুধু আমার বোনটাকে দেখতে এসেছি। কোনো মতে এদেশে পৌঁছতে পেরেছি আমি। দিদি ভাই, তুই কবে এলি এই দেশে? তোর এই অবস্থা কি করে হলো? আর তুই যদি আজকে প্লেন থেকে নেমে থাকিস, তাহলে তোর এরকম এরকম চোখ মুখের এরকম জামা কাপড়ের অবস্থা। এই মেয়েটাকে আমাদের বাড়িতে অ্যালাউ করাটা কি ঠিক না? তো তোরা সবাই বল। হ্যাঁ, একদমই, মানে যাকে আমরা চিনি না জানি না, ইনফ্যাক্ট টিয়াও ঠিক করে চেনে না, তাকে হুট করে আমরা বাড়িতে থাকতে দিয়ে দেবো? এ হয় নাকি? এক্স্যাক্টলি, এটাই তোদের ড্যাডকে কিছুতেই বোঝাতে পারছি না। শোনো স্নিগ্ধা,
একটা কথা আমি পরিষ্কার করে বলে দিতে চাই, টিয়ার দিদি সম্বন্ধে টিয়া আমাদের যা বলেছে আমরা সেটুকুই জানি। ইনফ্যাক্ট টিয়াও হয়তো তাই জানে। তাই অন্য কে কি বলল, কি উদ্দেশ্যে বলল, সেটা ভালো করে না জেনে না বুঝে আলটপকা কোনো ডিসিশন নিও না। দেখেছো তো মম, ড্যাড সেই আবার আমাকে ভুল বুঝছে। আমি যে তোমাদের সবার ভালোর জন্যই কথাটা বলছি সেটা কেউ বুঝতে চাইছে না। আচ্ছা ঠিক আছে, আমি তো বুঝেছি। ওই মেয়েটি দুবাইতে কেন গিয়েছিল, কার সঙ্গে গিয়েছিল, ফিরেই বা কেন এলো, ওর কি শরীর খারাপ হয়েছে, এগুলো না জেনে ওকে বাড়িতে অ্যালাউ করব না, ব্যাস। অনেকগুলো বছর কেটে গেছে টিয়া, অনেকগুলো ঘটনা আমার জীবনে ঘটে গেছে। আমার জীবনটা একেবারে বদলে গেছে রে। এত অল্প সময়ের মধ্যে আমার জীবনে যা যা ঘটেছে, আমার জীবনটা একেবারে শেষ হয়ে গেছে। আমার এই জীবনটা আর কোনো ভালো জায়গা নেই। বিশ্বাস কর টিয়া, আমি এখানে একমাত্র ফিরে এসেছি তোকে দেখবো বলে। তোর জন্য আমি ফিরে এসেছি এখানে। আমি জানি আমার বোনটা এতগুলো বছর ধরে শুধুমাত্র আমার অপেক্ষায় বসেছিল। দিনের পর দিন শুধু আমাকে খুঁজে গিয়েছে। অনেক দূরে থেকেও সব সময় তোর খোঁজ খবর নিতাম রে টিয়া। আমি সব কিছু জানতে পারতাম। তোর বিয়ে হচ্ছে সেই খবরটা আমি পেয়েছিলাম। খুব আসতে ইচ্ছে করেছিল জানিস তো, কিন্তু আমি চেয়েও যে আসতে পারিনি। কথায় আছে না, স্বাদ থাকলেও সাধ্য থাকে না। তুই বল না, কোন মুখে আমি দাদা বৌদিদের সামনে গিয়ে দাঁড়াতাম? শুধু মনে হয়েছিল যে তুই বিয়ে করছিস, এরকম একটা সুন্দর মুহূর্ত, আনন্দ তোর জীবনে আসতে চলেছে। আমার মতো একটা খারাপ পাপী মানুষ যদি তোর বিয়েতে আসতো, তোর জীবনের ওই আনন্দগুলোই একেবারে নষ্ট হয়ে যেত। আমি কি করবো বলতো? আমিও তো মানুষ। আমার এই ছোট্ট বোনটার আনন্দে আমি উপস্থিত থাকতে পারলাম না। তোকে না দেখে আমি যে থাকতে পারছিলাম না। আমার এই বুকের ভেতরটা টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। আমি মরি কি বাঁচি, অন্তত আমার এই বোনটাকে একবার চোখের দেখা দেখে যাই। আমি 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 তোকে কত বছর ধরে খুঁজেছি বলতো দিদি ভাই। আমি জানিস তো ঠিক করেছিলাম, আমি দুবাই যাব। আমি দুবাইতে গিয়ে তোকে খুঁজে আনবো। আমি প্রমাণ করে দেব তুই কোনো অন্যায় করিসনি। ভালোবাসাটা অন্যায় নয় দিদি ভাই, যে যাই বলুক না কেন। আমি জানি তুই কোনো অন্যায় করিসনি, কিন্তু দিদি ভাই তুই আমায় বল না, তোর এই অবস্থা হলো কি করে? কি হয়েছে তোর? তোর দিদি ভালোবেসে গেছে না কি করে গেছে? বিদেশে গিয়ে টাকা রোজগার করার ধান্দায় কি কি কুকর্ম করেছে তুই কি জানিস? রিয়া, তোমার দিদি কি ব্যাকগ্রাউন্ড, কেমন মেয়ে সে, যতক্ষণ না পুরোটা জানছি এ বাড়িতে তোমার দিদিকে থাকতে দিতে পারি না।